ভাই আমার সাউন্ডটা ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। Three, two, one, and go. আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আমি রাশেক রহমান আপনাদেরকে আজকে কল রাশেকের তৃতীয় পর্বে উষ্ণ স্বাগত জানাচ্ছি। কিন্তু যদিও তৃতীয়বারের মতো হচ্ছে, আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমাদের লাইভে যাওয়ার ব্যাপারটা কেন জানি প্রতিবারই বিলম্বিত হচ্ছে। এবং এটা সত্য যে বাংলাদেশ কেন পৃথিবীর অনেক জায়গায় লাইভ পডকাস্ট করার মতো সাহস অনেকের থাকে না, আমাদের আছে। এবং সেই জায়গায় হয়তো বা আমরা এই প্রক্রিয়াটাকে একেবারেই শুদ্ধ করার চেষ্টা করছি। আপনাদের ধৈর্যকে আমরা সম্মানের সাথে যেমন আলিঙ্গন করি, ঠিক একই সাথে আপনাদের ধৈর্যটা আমি মনে করি আমাদের প্রতি একটা ক্ষমা সুন্দর দৃষ্টিও আপনারা নিক্ষেপ করছেন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ এবং আমার যে টিম তারাও কৃতজ্ঞ। তো আজকের কল রাশেকের এই তৃতীয় পর্বে আপনারা সবাই জানেন যে আমরা একটা ব্যতিক্রমী উপস্থাপনা আপনাদের সামনে আনার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আজকের অনুষ্ঠানের অতিথি, তার নাম আশামণি। সে, আমরা যেই ভাষায় বলি যুবতী বা তরুণী, একেবারেই কিন্তু উজ্জীবিত, সাহসী এবং আমি মনে করি ক্ষমতায়িত। আমরা চাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। এবং আপনারা সকলে জানেন যে মাও সেতুংয়ের একটা অমর বাণী আছে, যেখানে তিনি বলেছিলেন যে চৈনিক সভ্যতার এই যে সুনীল আসমান, সেই সুনীল আসমানের অর্ধেক চৈনিক নর, চৈনিক নারীর। এবং যখন ওই চৈনিক নর এবং নারী একসাথে দেশ গড়ার কাজে নিজেদেরকে সঁপে দিবে, তখনই সত্যিকার অর্থে চায়না অথবা চীন সমৃদ্ধ হবে। আজকের অনুষ্ঠানটা, আশামণি একজন লেডি বাইকার, সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, বাট এর পেছনে অনেক বড় গভীর একটা জায়গা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ বাংলাদেশের ওই সুনীল আসমানের প্রত্যেক পুরুষ, প্রত্যেক নারীকে আহ্বান জানিয়েছিলেন একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করার জন্য। এবং যে কোনো আবহ, ইংরেজিতে বলা যায় ইকোসিস্টেম, সেখানে নারী এবং পুরুষের যদি একসাথে এগিয়ে যাওয়ার ব্যাপারটা না থাকে, সেই ক্ষেত্রে কোনো দুরূহ কাজ অথবা অসম্ভবকে সম্ভব করার যে ব্যাপার, সেটা আমরা উপলব্ধি বা উপভোগ করতে পারি না। আজকের এই দিনে চটকদার অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ, এই ধরনের বিজ্ঞাপন চিত্র আমরা দেখি বা শ্লোক আমরা শুনি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের সংবেদনশীল জটিল যে সমাজ ব্যবস্থা, তার মাঝে থেকে অনেক অনন্য ঘটনা ঘটছে, যার মধ্য দিয়ে বাংলাদেশটা সত্যিকার অর্থে আমাদের স্বপ্নের সোনালী বাংলাদেশে রূপান্তরিত হতে পারে। আমি নিজে একজন রাজনৈতিক কর্মী, কিন্তু আমার এই পডকাস্ট কোনো বিশেষ রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী নয়। এটি বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য উন্মুক্ত। আমাদের একটাই ছোট অনুরোধ, এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আপনার মতামত, অথবা আপনি আমার সাথে একমত হতে পারেন, আমার অতিথির সাথে একমত হতে পারেন, অথবা দ্বিমত পোষণ করতে পারেন। আপনাকেও স্বাগতম জানাই। আপনাদের মতামত আমরা শুনতে চাই, জানতে চাই, দেখতে চাই, পড়তে চাই। কিন্তু অনুগ্রহ করে কোনো অশ্রাব্য ভাষায় কোনো মতামত দেওয়ার চেষ্টা করবেন না। এটাকে আমরা সুন্দরভাবে গ্রহণ করব না। কারণ এই অনুষ্ঠানটা আমরা তৈরি করছি এমনভাবে যাতে আজ থেকে 100 বছর পরেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখলে বোঝে যে আমরা কোন মূল্যবোধে বিশ্বাস করতাম। ভল্টেয়ার একটা কথা বলেছিলেন, আই মে নট এগ্রি উইথ ইউ, বাট আই শ্যাল গিভ মাই লাইফ টু প্রোটেক্ট দ্য রাইট ওয়ার ইউ ক্যান ডিসএগ্রি উইথ মি। অর্থাৎ আমি তোমার সাথে একমত না হতে পারি, কিন্তু আমার জীবন দিতে প্রস্তুত আছি যেখানে তুমি আমার সাথে দ্বিমত পোষণ করার অধিকার রাখবে, এটা সমুন্নত হবে। তো সেই জায়গার থেকে আশামণি, আজকে আমি আপনাকে স্বাগত জানাই কল রাশেকের এই তৃতীয় পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ, কেমন আছো?
কেমন আছেন? সরি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি আমাকে আসলে তুমি করেই বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ, দ্যাটস ইউর Okay. কাইন্ডনেস। তো প্রথমে আমি এভাবে শুরু করতে চাই যে আজকের এই অনুষ্ঠানটি একযোগে বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, তাদের 60 লক্ষ ফলোয়ার আছে, সেখানে সরাসরি তাদের ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। একই সাথে আমি খুবই সাধারণ একজন রাজনৈতিক কর্মী, আমার যেই ফেসবুকের আইডি, পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেখানেও সরাসরি প্রচারিত হচ্ছে। সুতরাং সম্মানিত দর্শক, আপনারা চাইলে যে কোনো জায়গায় লগ ইন করে বা ব্রাউজ করে দেখতে পারেন, শুনতে পারেন, এবং আপনাদের দেখা শোনাটাই আমাদের শুধু অনুপ্রাণিত করবে না, আমাদের কৃতজ্ঞও করবে। এবং আমরা চাই এমন কিছু আজকের এই অনুষ্ঠানের ভিতর দিয়ে চলে আসুক যেটা দিয়ে এই দেশের মানুষের উপকার হবে। আমি এই পর্যায়ে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের একটি স্বনামধন্য মোটরসাইকেল প্রস্তুতকারী শিল্প গ্রুপ বা শিল্প গোষ্ঠী বা শিল্প প্রতিষ্ঠান, যার নাম রানার গ্রুপ। তারা আজকে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন, যারা কথা বলবেন, যারা কমেন্ট দিবেন, যারা হোয়াটসঅ্যাপে কল করবেন, তাদের সকলকে অনুপ্রাণিত করার জন্যে তাদের পক্ষ থেকে রানার ওয়েভ M6 নামক এই মডেলের বিদ্যুৎ নির্ভর স্কুটিটি স্পন্সরশিপ করেছেন। অর্থাৎ আমরা অনুষ্ঠানের পরে একটি লটারির মাধ্যমে এটি আজকে যারা অংশগ্রহণ করবেন, যারা তাদের মতামত দিবেন, কমেন্টস দিবেন, লাইক দিবেন বা হোয়াটসঅ্যাপে সরাসরি যুক্ত হবেন, তাদের ভিতরে সৌভাগ্যবান কেউ একজন পাবেন। এবং আমরা রিয়েলি ওয়ের গ্রেটফুল। আমরা লিঙ্ক 3 যাদের ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ এই প্রোগ্রামটা প্রচারিত হচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আরও অনেকে আছেন, কথা বলে শেষ করা যাবে না, আমি একদম সংক্ষেপ করে দিচ্ছি। আজকের অনুষ্ঠানের পরিচালক জনাব নাবিল, আজকের অনুষ্ঠানের সহপ্রযোজক মোস্তাফিজ রিদম এবং অনুষ্ঠানের প্রযোজক জনাব আহমেদ আল নাহিদ, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠান চলাকালীন সময় আমরা তাদের সহযোগিতা নিতে থাকব। তো যাই হোক, অনেক আমার নিজের কথা হয়েছে, আর কথা বাড়ানোর কিছু নাই। আজকের অনুষ্ঠান নারীর ক্ষমতায়নের, আজকের অনুষ্ঠান বাংলাদেশের উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি বাড়ানোর। সেই জায়গায় লেটস স্টার্ট। আশামণি, জি স্যার। আমরা তোমাকে চিনতে চাই। আচ্ছা, আমি আশামণি। আমার গ্রামের বাসা হচ্ছে রংপুরে। আমি ঢাকায় থাকি। আর আমার ফ্যামিলি রংপুরেও থাকে, এখানেও থাকে। আর আমি ঢাকায় হচ্ছে আমার মামাদের ফ্যামিলির সাথে থাকি আর কি। ওকে, তো আমি এখন অনার্স 3rd ইয়ারে পড়তেছি, ফাইনাল ইয়ার। কোথায় পড়ছো? আমি মোহাম্মদপুর মহিলা কলেজে। ভেরি গুড। কলেজ কোথায় ছিল? আমার কলেজ ছিল দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। বাহ, ভেরি গুড। স্কুল? স্কুল ছিল পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়। তোমার বাবা কি পুলিশে আছেন? হ্যাঁ, আমার বাবা পুলিশ। আচ্ছা, কোথায় আছেন? আমার বাবা এখন আছে পীরগঞ্জে। পীরগঞ্জে? হ্যাঁ, ওয়ান্ডারফুল। মানে রংপুর পীরগঞ্জে। মানে মাননীয় স্পিকার মহোদয় যেখান থেকে সংসদ সদস্য, জি, জি, জি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি, হ্যাঁ। মানে নিজের বাড়ি যেটা, হ্যাঁ, একদম। এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ সজীব বাজে জয়ের বাড়ি যেখান জি। থেকে। ও ওয়ান্ডারফুল। তো তোমার বাবা তাহলে পীরগঞ্জ থানায় কাজ করছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো উনি পুলিশে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, Yeah. মানে কি দায়িত্বে আছেন, কি সব আছেন? আমার আব্বু হচ্ছে কনস্টেবলে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ভেরি জি। গুড। তো তুমি আরেকটু বলো, তোমার মা? আমার মা হচ্ছে স্কুল টিচার ছিলেন, বাট সামহাও জবটা ছেড়ে দিয়ে এখন বর্তমানে হচ্ছে হাউস ওয়াইফ। ভেরি গুড। আর আমার একটা ছোট ভাই আছে, ও ক্লাস 5-এ পড়তেছে। ওকে। তুমি বললে ঢাকায় তোমার মামার বাসায় থাকো তুমি? হ্যাঁ। একটু ওনার সঙ্গে বলো, মামির সঙ্গে বলো। আমার মামা হচ্ছে হাউস বিল্ডিংয়ে জব করে, একটা প্রাইভেট জব। আর হচ্ছে আমার মামি হচ্ছে হাউস ওয়াইফ। আমার একটা কাজিন আছে, এই তো। ওকে। তুমি কি ওই ছোটটা শুনেছো যে আয় ছেলেরা আয় মেয়েরা? ফুল তুলিতে যাই, তারপরে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়িতে যাই। কারেক্ট। আর আম নিয়ে একটা কথা ছিল, মাথায় আসতেছে না। আসতে তো না? আচ্ছা, ওকে, গুড। কারণ আমি আসলে সত্যি সরি বলে নিচ্ছি, বিকজ অফ এটাই আমার ফার্স্ট টাইম কোনো লাইভে এসে কথা বলা। সো আমি একটু নার্ভাস, আমার ভুল হতেই পারে। তো সেটার জন্য আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা শোনো, আমি তো একটা কথা বলি, দিস ইজ এ পডকাস্ট, ওকে? ইয়া।
We are not looking for popularity. We are not trying to make money. We are making a statement. জি আমরা জনপ্রিয়তা চাই না, আমরা কাউকে খুশি করতে চাই না, আমরা খুব পরিষ্কার একটা স্টেটমেন্ট বা আমাদের একটা জায়গা তৈরি করতে চাই, জি। যার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আমাদের প্রজন্ম এবং আমাদের দেশের কাজ হবে। জি সুতরাং প্লিজ ডোন্ট বি নার্ভাস, তোমার মনে যা বলতে ইচ্ছা করে তুমি বলবে। তো আমি মনে করি বাংলাদেশে কিছুটা হলেও যারা এগিয়ে আসে ভালো কাজের জন্য তাদেরকে প্রথমেই অ্যাপ্রিসিয়েট করা দরকার। তো রানার গ্রুপ থেকে এই যে M6 মডেলের যে ওয়েভ যে বাইকটা দেওয়া হলো, তোমার জীবনে তুমি তো এখন বাইকার, তুমি কি বাইক চালাও? আমি R15V3 মানে ভার্সন 3। ওকে, সো দ্যাটস এ বাইক রাইট, জি বাট তুমি শুরু করলা আমার শুরুটা ছিল ফার্স্টে তো সাইকেল, দেন স্কুটি। আর আমার স্কুটিও ছিল হচ্ছে সেম সেম স্কুটি ছিল, মানে সেম কোম্পানি আর কি, সেম স্কুটি না, মানে রানার। রানার। ওকে, ভেরি গুড। তাহলে একটা কাজ করি, তোমার সাইকেল থেকে স্কুটি, স্কুটির থেকে বাইক, ওই বাইক। গল্প শোনার আগে জি আমি যদি একটা ছোট্ট রিকোয়েস্ট করি, জি তুমি কি এই বাইকটাতে একটু বসে দেখবা, মানে ওয়েদার ইটস কমফোর্টেবল, মানে বিলটা sure, কেমন sure, বা sure, sure. প্লিজ, ইউ ওয়েলকাম। বাহ, কনফিডেন্ট গার্ল, নাইস ইটস গুড। ইয়া অফ কোর্স নাইস বাইক। ডিসপ্লেটা কেমন? আরে এই ডিসপ্লে ডিজিটাল নাকি? ইয়া স্কুটি আসলে সবসময় অনেক কমফোর্ট জোন হয় আর কি, আর এটা আসলে সবাই ইউজ করতে পারে, বিশেষ করে আমাদের যে আপুরা যারা আর কি স্কুটিতে অনেক বেশি। আচ্ছা, বাইকে তো গিয়ার আছে, স্কুটি থেকে বাইক আছে গিয়ার আছে? হ্যাঁ এই যে ও, এটা ইভি, জি কোনো আওয়াজ নাই? নো আওয়াজ হবে না। ওকে, সুপার সুপার, ভেরি গুড। মানে তুমি বসলা, কমফোর্টটা ঠিক আছে, একদম স্কুটি অলওয়েজ বেস্ট। এবং ওয়েট ইজ গুড রাইট? জি মানে ওয়েটটা তুমি কোনো অসুবিধা হচ্ছে না তোমার? নো নো সুপার সুপার, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে তো এখানে একটা জিনিস বলা বান্ধব, সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন যে পৃথিবীর সামনে একটা বিরাট বড় সংকট, অপেক্ষামান বলতে চাই না, একটা বিরাট বড় সংকট যেটা বাস্তব হয়ে গেছে, সেটা হচ্ছে পরিবেশ বিপর্যয়। এবং সেই জায়গা থেকে রানার গ্রুপের এই পরিবেশ বান্ধব M6, যেটা বিদ্যুৎ দিয়ে চলে সম্পূর্ণভাবে, আমি যতটুকু শুনেছি যদি ভুল না করে থাকি, মাত্র 14 টাকা 50 পয়সার বিদ্যুৎ চার্জের মধ্য দিয়ে এই বাইকটা 80 কিলোমিটার চলতে পারে। ওয়াও নাইস। দ্যাটস গুড রাইট? ইয়া অফ কোর্স 14 টাকা 50 পয়সা, দ্যাটস নট আ জোক, জি কারেক্ট? ইয়া এবং মজার বিষয় হচ্ছে যে এটার ভিতরে একটা চার্জার আছে, যেই চার্জারটা অ্যাকচুয়ালি যে কোনো বাংলাদেশের বাসার প্লাগ পয়েন্টে ঢোকানো সম্ভব। মানে টেসলা বা অন্য কোনো বৈদ্যুতিক গাড়ির মতো খুব বিশেষায়িত কোনো চার্জার না, একেবারেই মোবাইল ফোন বা আপনার অন্য যে কোনো আমাদের নিত্য প্রয়োজনীয় যেই যন্ত্রাদি আমরা ব্যবহার করি সেটার মতো একটা চার্জার। হ্যাঁ সো দ্যাটস এ গুড থিং। তার মানে আপনি সকালবেলা যদি আপনার অফিসেও যান, যে কোনো একটা ফাঁকে আপনার মাল্টিপ্লাগের সাথে যদি লাগিয়ে দেন, ইয়োর মোটর বাইক উইল বি চার্জড। অ্যান্ড আমি তো মনে করি শহরের ভিতরে 80 কিলোমিটার পার ডে 8 ঘন্টা চার্জ দেওয়ার পর ইটস প্রিটি গুড। তোমার কাছে কি মনে হয়? সেম সেম ইউ এগ্রি উইথ মি রাইট? জি ওয়ান্ডারফুল। সো আমরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমাদের বিশ্বাসে যারা বিশ্বাসী, কিছুটা হলেও তো আমরা স্বজন প্রীতিতে বিশ্বাস করি। সুতরাং রানারের M6 আপনারা কিনুন, ব্যবহার করুন, আমি মনে করি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং জীবন অনেক গতিময় হবে। তো আশামণি, জি স্যার এবার মজার জায়গায় যেতে চাই। শিওর। বাইকার কিভাবে? এটার আসলে জার্নিটা অনেক লং একটা প্রসেস। তো আমার ছোটবেলা থেকে আসলে বাইকের প্রতি খুব বেশি একটা ফ্যাশন কাজ করতো। আর মানে হয়তো ফ্যামিলিকে বলতে পারতাম না, শেয়ার করতে পারতাম না, কিন্তু হচ্ছে মনের মধ্যে একটা সবসময় থাকতো যে আমিও একদিন বাইকে বসে আমি বাইক চালাবো। সো এটা বলতে পারতাম না, সাহস পাইতাম না, বিকজ অফ স্যার আপনারও মেবি হচ্ছে উত্তরবঙ্গের, আপনি তো বুঝেনি, একটা ফ্যামিলি আসলে একটু অন্যরকম হয়। সো হুট করে আসলে বলা যায় না যে
আমি বাইকার হইতে চাই বা আমি বাইক আসলে কিনতে চাই। তো ফার্স্টে আসলে সাইকেল চালাইতাম। কত বছর বয়সে? আমি তখন ক্লাস সেভেনে ক্লাস 7, সেভেনে আমি okay, যখন good. তখন হচ্ছে সাইকেল চালানো শিখলাম। শেখার পরে আমার আব্বু একটা সাইকেল আমাকে কিনে দেয়। সেই সাইকেল নিয়ে আমি স্কুলে যাইতাম। তো আব্বু কিনে দিল? হ্যাঁ, আর আমি একটু ছোটবেলা থেকে আসলে একটু তোমার স্পোর্টস আব্বুর নাম টাইপের বলো ছিলাম। আমাকে। আব্বুর নাম হচ্ছে সৈয়দ আলী। সৈয়দ আলী সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। তো তারপরে হচ্ছে স্কুলে যেতাম। স্কুল থেকে যখন কলেজে উঠলাম, কলেজে তোমার ওঠার মার নাম কি? আমার আম্মুর নাম হচ্ছে মাহফুজা আক্তার সুরভি। মাহফুজা আক্তার সুরভি, আপনাকে অনেক ধন্যবাদ। তো তারপরে হচ্ছে আমি কলেজেও সাইকেল নিয়ে যাই। তো তারপরে আমার পড়াশোনার ক্ষেত্রে ঢাকায় শিফট হওয়া মামাদের সাথে। তো সাইকেল নিয়ে যে কলেজে যেতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার মানে এভরিডে যে মানে বাসা থেকে কলেজে যাওয়ার জন্য যে একটা খরচ হইতো বা বাসায় আসলে নিয়ম কইরা বা একটা ইয়ের মধ্যে দিত টাকা, ওই রকম আসলে যেভাবে আমরা চাইতাম, যতটুকু চাইতাম সেটা আসলে কখনোই মানে ইয়ে করতো না যে তোমার আসলে এটাই তোমার জন্য লাগবে, তোমার এত লাগবে কেন। তো আমাদেরও তো আসলে অনেক কিছু লাগে, এটা তো আসলে বাসায় অত এক্সপ্লেইন করা যায় না। তো সেক্ষেত্রে সময়টাও কম লাগতো, আবার আমি চাইলেই অনেক জায়গায় মুভ করতে পারতাম বা অনেক মানে ইজি ছিল আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক জায়গায় মুভ করতে পারতে, এটা তো বিপজ্জনক কথা। অনেক জায়গায় বলতে হচ্ছে আমি প্রাইভেটে যাওয়া বা হচ্ছে কলেজে যাওয়া বা কোথাও কোনো দোকানে যাওয়া বা বিকেলবেলা একটু সাইকেলিং করা ফ্রেন্ডদের সাথে। মানে আমার অনেক মেয়ে ফ্রেন্ডেরই আসলে সাইকেল ছিল। ওকে। তো আমরা তো অলমোস্ট প্রায় কোয়ার্টারের ভিতরে ছিলাম। তো সেই ক্ষেত্রে আমার মানে ওরাও হচ্ছে সাইকেল নিয়ে বিকেল টাইমে বের হইতো আর কি এই। তো পরে সাইকেল নিয়েই তো হচ্ছে কলেজে আসলাম। তো আসার পরে মানে আমার যখন কলেজ শেষ হয়ে গেল তখন ঢাকায় শিফট করি। ঢাকায় শিফট করার পরে সেম প্রবলেম। তো আমার মনে হলো যে না আসলে আমি অনেক ভিডিও টিডিও দেখতাম, অনেক ইন্সপায়ার হইতাম যে না আমার একটা বাইক থাকবে, কিন্তু আমি বলতে পারবো না বাসায়। তো সেক্ষেত্রে আম্মুকে জাস্ট হচ্ছে ইয়ে করলাম যে আম্মু আমি একটা স্কুটি কিনতে চাই, তুমি যদি একটু ইয়ে করতা। তো ফার্স্ট টাইমে তো কোনোভাবেই না, কারণ মনে করে যে একটা মেয়ে স্কুটি নিয়ে বাইরে মুভ করবে। তো তখন আমি বিভিন্ন দেশের বাইরের বাইকারদের ভিডিওগুলো আম্মুকে দেখে ইন্সপায়ার করতাম যে আম্মু দেখো ওরা যদি পারে তো আমি কেন না। এইভাবে এইভাবে আম্মুকে কনভিন্স করলাম। তো আমি বললো ঠিক আছে তাহলে একটা স্কুটি নে। তো দেন ফার্স্ট টাইম স্কুটি, স্কুটি থেকে দেন হচ্ছে আম্মু দেখতেছে যে না মেয়ে স্কুটি চালায় বাসায় ফিরতেছে। তো সেই ক্ষেত্রে স্কুটি থেকে দেন বাইকে শিফট করা এই আর কি। প্রথম যে স্কুটি কিনলে ওটার দাম কত ছিল? ওটার দাম ছিল 1,10,000। বলো কি? হ্যাঁ, কত সালে কিনলা? এটা হচ্ছে একুশে। সাইকেলের কি করলা? সাইকেল তো রেখে দিছি আমার ছোট ভাইয়ের জন্য, আমার ছোট ভাই এখন সাইকেলিং করে। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি যদি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে তুমি কি সাঁতার কাটতে পারো? হয়তো একটু একটু ওইভাবে আসলে ইয়ে করে মানে না। পারো না, সাঁতার কাটতে পারো না? হ্যাঁ না বলতে অসুবিধা নেই। হ্যাঁ, না বললে নাই। না। হুম। তো ধরো তুমি সাঁতার কাটতে পারো না, জি। কিন্তু তুমি সাইকেল চালাতে পারো। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন আজকের এই দিনে সাইকেল চালাতে পারা কতটা জরুরি, তোমার অভিমত কি হবে? আমি বলবো যে অবশ্যই আসলে সাইকেল চালাটা জরুরি। কারণ হচ্ছে আপনার মানে মুভমেন্টের সব থেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে মুভমেন্টটা। এটাতে আসলে যার যেই ইয়েতে আছে, যে কারো স্কুলের পারপাসে বা কারো জবের পারপাসে বা যেই পারপাসই হোক, আর এটা আসলে শেখাটা আমি আমি মনে করি যে এটা কখনো ক্ষতি হবে না। মানে উপকার ছাড়া আসলে কখনো অপকার বলে আমি মনে করি না যে অপকার বলে কিছু আছে এখানে। তুমি কি আত্মবিশ্বাসী? জি অবশ্যই 100%। তো তোমার সাইকেল চালানো কি তোমার আত্মবিশ্বাসে কোনো ভূমিকা রাখে? হ্যাঁ রাখে। কিভাবে বলো? ভূমিকা রাখে এই যে আমি হচ্ছে মানে কলেজে যাইতাম বা স্কুলে যাইতাম, বা আমার তো মানে হেল্প হইতো তাই না। তো সেই ক্ষেত্রে কি বলবো,
সবাই আসলে সেটাই আসলে মানে হেল্প পাবে আর কি আমার মনে তো হয়। তুমি যদি আজকে চাও জি পাঠাও বা উবারে বাইকার হতে, আর্ন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। করতেছে তো, অনেক নারীরাই তো করতেছে। তো আয়ের সুযোগটাও তো বোধহয় আত্মবিশ্বাসের একটা। হ্যাঁ, অনেক অনেক মেয়েরাই করতেছে। আপনার ও পাঠাও ইয়ে করতেছে। আচ্ছা ধরো কোন একটা মেয়ে সাইকেল চালাতে চায়, শিখতে চায়, জি বাইকার হতে চায়, জি স্কুটি চালাতে চায়, কোনো না কোনোভাবে তোমার ইমেল অ্যাড্রেস বা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তোমার টেলিফোন নাম্বার জোগাড় করলো। জি ও যদি তোমার ফোন করে বলে যে আপু আমি একটু সহযোগিতা চাই, জি তুমি কি বলবা? 100%। যদি উনি সাইকেলিং শিখতে চায় বা স্কুটি চালানো শিখতে চায়, তাহলে আমার সাইড থেকে অবশ্যই 100% আমি হেল্প করব। কারণ আমি চাই নারীরা আসলে স্বাবলম্বী হোক। এটা আমি অবশ্যই চাই, নারীরা নিজের পায়ে দাঁড়াক। এটা আমি আমার সাইড থেকে অবশ্যই এফোর্ট দিব। তাই হ্যাঁ, অবশ্যই। একটু বলো তো, তুমি তোমার স্কুটি, মানে এখন তো স্কুটি চালাও না, না, তোমার বাইক নিয়ে কই কই যাও, কি করো, সময় কাটে কিভাবে? বাই মাঝে মধ্যে ভালো না লাগলে একটু চাপা মারবা না, যা বলবা সত্য না, বলবা। ঠিক আছে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ। তোমার আব্বু আম্মা হয়তো বা দেখছেন, জি বাট ইউ আর এ গ্রোন আপ নাও, সো ইউ টেল মি হোয়াট ইউ ডু, ওকে? হ্যাঁ। কোনো চাপাবাজি না। চাপাবাজি না, আমি যেটা এখানে বল কি লেখা আছে? দিস ইজ আওয়ার ট্রুথ মেশিন। ইয়া সো এখানে মিথ্যা বললে ধরা পড়বে, এটাই আমাদের মেশিন। সো কোনো চাপাবাজি না। স্যার, তুমি বাইক নিয়ে কি করো বলো? আমি যদি এখানে মিথ্যা বলি তাহলে আদার্স যে বাইকাররা এই প্রোগ্রামটা দেখবে তারা অবশ্যই এই বিষয়টা বুঝবে যে আমি কতটুকু মিথ্যা বলছি বা কতটুকু সত্য আমরা বলছি। বুঝবো না? হ্যাঁ, অবশ্যই, কিন্তু যারা দেখবেন তারাও বুঝবেন। তো হচ্ছে যারা বাইক লাভার, তারা আসলে ঘুরতে অনেক পছন্দ করে। ঠিক আছে? তারা মানে সুযোগ পেলেই একটু ঘুরতে যাবে। তো আমিও আসলে আমরা ৩০০ ফিটে ঘুরতে যাই ভালো না লাগলে। তারপর সিটির মধ্যেও অনেক প্লেস আছে। তো ঢাকার আশেপাশে অনেক প্লেস আছে। তো কোথায় কোথায় যাও? আহ, আমি খুব বেশি দূরে কোথাও যাই না। কারণ মানে আমার বাসা থেকে আসলে একটু করা আমরা তো আছে। তোমার ফেসবুকের প্রোফাইল চেক করেছি, জি, আমার আমার কোনো ভিডিও কিন্তু ঢাকার বাইরে কোথাও। আমার পিছনে ভিডিও চলতেছে। হ্যাঁ, এটা এই যে পিকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ধানমন্ডিতে। আর আর এই যে নেক্সট যে পিকচারটা ভিডিওটা আসছে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আর নেক্সট যেটা আসছে এটা হচ্ছে ৩০০ ফিটে। আর সেম ঢাকা ইউনিভার্সিটি। আমার ওরভাবে বাইরে কোথাও না। ওকে, তো যেহেতু আবার কি করো? ফ্রেন্ডরা মিলে যাই, ভিডিও মেক করি। তো তুমি কি একজনই নারী বাইকার না আরো অনেকে আছে? অনেক অনেক অনেক। এখন Really? ডে বাই ডে যেভাবে নারী মানে বাইকার বাড়তেছে, সবাই ইন্সপায়ার হচ্ছে। যেমন আমি কাউকে না কাউকে দেখে ইন্সপায়ার হয়েছি, আমাকে কেউ না কেউ দেখে ইন্সপায়ার হয়েছে। সো এইভাবে আর কি আমাদের এখন রাইট নাও মানে লেডি বাইকারের সংখ্যা অনেক বেশি আর কি। ইটস গ্রোয়িং, রাইট? সবাই অনেক বেশি, খুব ভাল লাগে স্যার যে আসলে মেয়েরা ইন্সপায়ার হচ্ছে বাইক চালানোর জন্য। খুব ভাল লাগে এটা। সত্যি? জি, তো সবাই কি মানে শুধু বাইক চালায় না চাকরি বাকরি করে? এক একজনের এক লাইফ লিড এক এক রকমভাবে করে। কারো অফিস পারপাসে বাইকটাকে ইউজ করতেছে, কেউ ব্লগিংয়ের ক্ষেত্রে ইউজ করতেছে, যার যেভাবে আর কি মানে কাজে লাগে। আমি একটা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মেরে ফেলতে চাই না, আমি এভাবে কথা বলতে চাই। যে কোনো খেলাধুলা, যে কোনো ওয়ে অফ লাইফ যাই করতে চাই আমরা, বাধার সম্মুখীন হতে হয়, তাই না? তুমি যখন হিমালয়ের পর্বত শৃঙ্গে উঠবে, যেটারে মানুষ বলে মাউন্ট এভারেস্ট, তার সবচেয়ে বড় বাধা হচ্ছে অক্সিজেনের স্বল্পতা, নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যায়, তাই না? জি তো তুমি তো বাইকার, তুমি একটা মেয়ে, তুমি একজন নারী, খুব স্বাভাবিকভাবেই তুমি যেমন সুন্দর, যেমন আত্মবিশ্বাসী, ঠিক একইভাবে আমাদের এই সনাতন পৃথিবীতে পুরুষেরা অনেক সময় মনে করে তুমি দুর্বল। সেই জায়গা থেকে আমি জানতে চাই যে তোমার বাইকার হওয়ার পথে তুমি কি বাধা, কি সম্মুখীন হলে একটু বলো। স্যার, এটা আসলে বলতে গেলে মানে অনেক বেশি আমি আপসেট কি না আমি জানি না, কিন্তু
মানে এটা শুধু আমি নারী বলে না বা আমি বাইকার বলে না, প্রত্যেকটা বাইকার সেম ফিলগুলো করে। মানে এত বেশি আমরা বুলিংয়ের শিকার হই আর এত বেশি কথা বলতে হয়, দৈনন্দিন লাইফে আমরা আসলে ফাইট করে টিকে থাকতে হয় আমাদেরকে। প্লিজ বলো, প্লিজ কারণ বলো। বাংলাদেশ তো এখনও আসলে অনেকেই এটাকে পজিটিভলি নিতে পারে না, কিন্তু যারা এই ধরনের নেগেটিভ কমেন্ট করে বা আজে বাজে কথা বলে, তারা কিন্তু ঠিকই দেশের বাইরে ফলো করতেছে বা অন্য কিছু ফলো করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের যে একটা মেয়ে যে বাইক চালাবে, এটা আসলে কখনোই তারা পজিটিভ ওয়েতে নিতে পারে না। মানে এমনও মানুষ আমি দেখছি যে আমার আত্মার মাগফিরাত কামনা করতেছে। মানে ভাবা যায়, মানে কতটা, কি বলবো, খুব কষ্ট লাগে মাঝে মধ্যে যে কনফিডেন্সটা মাঝে মধ্যে একটু হারাই ফেলি যে কেন, মানে আমি কি করতেছি, আমি তো কোনো ক্ষতি করছি না বা আমার দ্বারা তো কোনো কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাহলে এই ধরনের কথাবার্তা কেন? তো এটা শুধু সাইবার বুলিং বলে না, এটা হচ্ছে আমার আশেপাশের পরিবেশে, রাস্তায় বের হইলে দেখা যায় যে গাড়ি চালক থাকে, ওনারাও মানে একটা মেয়ে মানুষ বাইক যাচ্ছে, হালকা করে একটু চাপ দেয়, দেওয়ার চেষ্টা করে যে দেখি তো ও তো নারী, That's দেখি bad. তো একটু চাপ দিয়ে দেখি ও কতটুকু ইয়ে। That's bad. খুব কষ্ট লাগে, আর মানে এটা এক্সপ্লেইন করার মতো না। ওরা কি উত্ত্যক্ত করে, মুখ দিয়ে কিছু বলে? হ্যাঁ, তারা ফার্স্টে দেখে, দেখার পরে অনেকে অনেক কিছু বলে, হয়তো সরাসরি ফেস টু ফেস আসলে ওইভাবে ইয়ে করে না, কিন্তু গ্রুপিং করে যে দূর থেকে সমালোচনা করতেছে। বুঝি, এগুলো বোঝা যায়। তুমি বাইক চালিয়ে বললে যে ঢাকা ইউনিভার্সিটি যাও। জি। ঢাকা ইউনিভার্সিটি কোথায় যাও তুমি? ঢাকা ইউনিভার্সিটি আমাদের চারুকলায়, তারপরে সো ওখানে কেমন তুমি, আর ইউ ওয়েলকাম, মানে মানে কি পরিস্থিতির শিকার হও তুমি মানে? ওখানে তো সবাই অনেক বেশি মানে এটাকে অ্যাকসেপ্ট করে, কোনো প্রবলেম হয় না, রাইট। একদম প্রবলেম হয় না। ওখানে চারুকলায় যাই, ফটোশ্যুট করি, ওখানে অনেক ভাইয়া থাকে, অনেক আপু থাকে, অনেক এক্সাইটেড থাকে এসে মানে ছবি তোলা বা এসে প্রকাশ করে যে শিখতে চায় তারা। অনেক আপুই বলে যে আপু বাইক চালাচ্ছেন, বাট খুব তুমি ভালো এমনি লাগতেছে। কোথায় গিয়ে পার্ক করলে, ধরো, আই এম জাস্ট আস্কিং, এটা আগের থেকেই না, আই এম জাস্ট আস্কিং, ঢাকা শহরে এমন কোনো জায়গা আছে যেখানে গিয়ে তুমি পার্ক করলে মানুষ তোমাকে উত্ত্যক্ত করে বা তোমাকে উল্টাপাল্টা কমেন্ট শোনা লাগে? খুব ওরকম কোনো কিছু না, কিন্তু অনেক সময় অনেক ছেলে আসলে মানে ফলো করে বা এসে কথা বলতে চায় বা বাট এটা খারাপ কি, ছেলে তো কথা বলতে চাইতেই পারে হ্যাঁ, 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 সম্মানের সাথে। হ্যাঁ, খুব একটা রাস্তায় ওরকম কোনো কিছু না, কিন্তু যে ফেসবুক বা মানে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানে সাইবার বুলিংগুলোতে শিকার হই, এটা আসলে অনেক অনেক বেশি দুঃখজনক। তো মানে হচ্ছে ওরা যেভাবে কমেন্টগুলো করে যে হচ্ছে, হর্ন দেয় নাকি পিছন থেকে? হ্যাঁ সেটা তো অবশ্যই। হর্ন দেয়। হ্যাঁ, তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো এখন একটা আইন করছে যে অকারণে হর্ন দেওয়া যাবে না, এত ডিসিবলিশ আওয়াজ। তো তুমি যখন মোটরসাইকেল চালাও, জি, তোমার পিছনে হর্ন দেয় তোমাকে উত্ত্যক্ত করার জন্য? জি। তারপর চাপ দিতে থাকে, মানে চাপ দিতে চায় হালকা করে, তখন একটু ভয় পেয়ে যাই, তো তখন আসলে আর কিছু বলার থাকে না। স্যাড। আমি কি একটা একটা প্রোফাউন্ড স্টেটমেন্ট তৈরি করতে পারি মানে তোমার এই কথা শোনার পরে? দেখেন, অধ্যাপক বিনায়ক সেন, তার একটা সেমিনারে আমি গিয়েছিলাম এবং তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যখন স্বাধীন হলো, পৃথিবীর বেশিরভাগ দাতা সংস্থা তারা মনে করে নাই বাংলাদেশ টিকে থাকতে পারবে, তারা বিশ্বাস করে না যে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারবে। কিন্তু বাঙালি এবং বাংলাদেশের মাঝে জাদুকরী কিছু একটা আছে, যার মধ্য দিয়ে হেনরি কিসিঞ্জার বলতেই পারে যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির দেশ, কিন্তু অর্থাৎ বটমলেস বাস্কেট, কিন্তু বাংলাদেশ তা না। বাংলাদেশ প্রাণে ভরপুর, অসম্ভব সুন্দর, মানুষ উজ্জীবিত, তারা সংগ্রাম করতে পারে, আন্দোলন করতে পারে। সেই জায়গাটাকে যদি আমরা সত্য মনে করে সামনে চলে আসি, তাহলে আমাদের এই দেশের মা, বোন অথবা কন্যা সন্তান, আমার একটা মেয়ে আছে,
তাদের ভিতর যে নিহিত শক্তি, যারা অর্থনীতির ভাষায় বলে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি, তার সাথে একটু রোমাঞ্চ যদি যোগ করে দিই, যে এই সমাজ এই দেশকে সুন্দর করার যে ব্যাপারটা, শান্তিময় করার যে ব্যাপার, সেই জায়গায় আমার মনে হয় মোবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি জানি না, অনেকে আমাকে, আমার দর্শকরা ভুল বুঝতে পারেন, কিন্তু আমার মা বা আমার বোন বা আমার কন্যা সন্তান কারো জন্যে দাঁড়িয়ে আছেন, অপেক্ষমান আছেন যে তাকে নিয়ে যাওয়া হবে, আসলে যাওয়া হবে, না আসলে যাওয়া হবে না। এই যদি বাস্তবতা হয়, তাহলে তো আর্থসামাজিক যে কর্মকাণ্ড, সেটা কিছুটা হলেও ব্যাহত হয়ে যায়। আর যদি তারা নিজেরা নিজেদের টেক করতে পারেন, সেই ক্ষেত্রে উৎপাদনশীলতা কত বেড়ে যায়, এটা কিন্তু হিসাব করলেই পাওয়া যাবে। সেই জায়গা থেকে তুমি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছো, আমরা এখানে আছি, আমাদের অনুষ্ঠানের শুরুটাই খুব ভিন্ন। সেই জায়গা থেকে ছোট একটা আহ্বান জানাতে চাই, সেটা হচ্ছে যে যদি সম্ভব হয়, বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী, অবশ্যই তার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জি, তিনি যদি নারীর নামে রেজিস্ট্রিকৃত স্কুটি বা বাইকের উপরে শুল্কটা উঠিয়ে দেন। কেন বলছি, বিক্রয়ের সময় যে শুল্ক পাওয়া যায়, হ্যাঁ আছে, কিন্তু উৎপাদনের সময় শুল্ক কিন্তু উৎপাদনকারী দিয়ে দিচ্ছে। বাংলাদেশে এখনও মোটর বাইক, স্কুটি বিক্রি করার যে ইকুয়েশন, সমীকরণ, এটা কিছুই আমরা এখনো দেখি নাই। 17 কোটি মানুষের ভিতরে যদি আমার মা বোনকে উৎসাহিত করা হয় যে উই ক্যান মুভ ফরওয়ার্ড, ভিয়েতনাম একটা উদাহরণ হতে পারে। ভিয়েতনামের প্রত্যেকটা নারী স্কুটি মোটর বাইক ব্যবহার করে। জি, ভারতে আজকে প্রত্যেকটা নারী স্কুটি মোটর বাইক ব্যবহার, বাংলাদেশেও হচ্ছে। আমি মনে করি বাংলাদেশে যারা মোটর বাইক ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন, রানার গ্রুপ তো বটেই, জি, ইটস গোইং টু বি এ টোটালি ডিফারেন্ট বল গেম। কম করে হলেও আমার দৃঢ় বিশ্বাস 10 থেকে 12,000 কোটি টাকার বেশি বাণিজ্য এই দেশে তৈরি হবে। একজন মা তার স্কুটিতে তার সন্তানকে নিয়ে স্কুলে নামিয়ে দিয়ে আসবেন, এতে কোনো পাপ থাকতে পারে না। একজন বোন তার আরেক ভাই বা বোনকে নিয়ে স্কুলে বা কোনো চাকরির জায়গায় বা কোনো ব্যবসার জায়গায় নামিয়ে দিয়ে আসবেন, উঠিয়ে নিয়ে আসবেন, এতে কোনো পাপ থাকতে পারে না। কোনো স্ত্রী তার স্বামীকে নিয়ে যাবেন, নিয়ে আসবেন, সহযোগিতা করবেন। সকালে স্ত্রী চালাবেন, স্বামী পিছনে বসবেন, বিকালে স্বামী চালাবেন, স্ত্রী পিছনে বসবেন। এতে ভালোবাসা আছে, সংহতি আছে, এতে কোনো অন্যায় বা পাপ নাই। আমি এই কথা বললাম এই কারণে যে তোমাকে যখন নিমন্ত্রণ জানালাম, আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করলাম, আমি একটা লাইভ কমেন্ট পেয়েছি যেখানে আসলো যে আমি নাকি, মানে আমাদের এই অনুষ্ঠান নাকি ইহুদির দালাল। তো আজকের অনুষ্ঠানের পরিচালক নাবিল, তোমাকে আমি অনুরোধ করি, একটু আমরা দেখি না ইজিপ্ট কি ইহুদির দালাল? আমরা একটু দেখি না বাহরাইন, কাতার, আমরা একটু দেখি না কুয়েত, ইরাক, ভারত, তারা কি ইহুদির দালাল? এই যে দেখা যাচ্ছে, আপনি বাইক চালাবেন, আপনি স্কুটি চালাবেন, আপনার এটা অধিকার, আপনি কিভাবে চালাবেন। কিন্তু আপনি এক জায়গাটা থেকে আরেক জায়গায় যাবেন, এতে বাধা কোথায়? এবং আমি মনে করি বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম পোশাক রপ্তানিকারী দেশ। সেই দেশে 50 লক্ষ আমার মা, আমার বোন চাকরিরত অবস্থায় আছে। জানেন, হেঁটে হেঁটে কাজে যায়। হেঁটে যাওয়ারও কিন্তু খরচ আছে। হেঁটে যেতে হলে খেতে হয়, স্যান্ডেল কিনতে হয়। 14 টাকা 50 পয়সা যে 80 কিলোমিটার যাওয়া যায়। আরে আমার এক মা যদি সারাদিন একজন করে বোনকে নিয়ে যেতেন, কত বড় শিল্প তৈরি হতো। সুতরাং আমি কিন্তু তোমাকে আজকে আনছি একটা অন্যরকম চিন্তার জায়গা থেকে। ইটস নট এ ফ্যাশন স্টেটমেন্ট,
তুমি জিন্স পরলে, নো, ইয়েস জিন্স পরতে হবে, কেটস পরতে হবে। আই লাইক ইউর অ্যাটায়ার টুডে, ইটস ভেরি সোবার, বাট ইয়েট তুমি দেখো তোমার জুতাটা দেখাও একটু প্লিজ। ইয়েস, বঙ্গীয় নারী পারে না মানে কি? জার্মানরা পারে, ফ্রেঞ্চরা পারে, আমেরিকানরা পারে, ব্রিটসরা পারে, আমরা পারি না মানে? সবাই পারে। কিন্তু আমাদের কিছু কুসংস্কার, আমাদের কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা, এটা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। তো আমি শুধু আজকের অনুষ্ঠানের মধ্যে একটা কথা বলতে চাই, আমাদের কোনো দলীয় এজেন্ডা নাই, আমাদের কোনো ধর্মীয় এজেন্ডা নাই, আমাদের শুধু একটাই চিন্তা। আমার যখন জ্বর হয়, আমার মা যখন আমার মাথায় হাত বুলায় দেয়, আমি তো আমার মারে জিজ্ঞেস করি না আম্মা তুমি আওয়ামী লীগ করো, আমি তো জিজ্ঞাসা করি না আম্মা তুমি জাতীয় পার্টি করো, আমি এটাও জিজ্ঞেস করি না মা তুমি কি ধানের শীষ করো না বিএনপি করো, তুমি তো মা। আমার ডাক্তার যখন আমাকে বলে আপনার কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে আনতে হবে, আমার বোন যখন খোঁজ নেয়, আমি তো আমার বোনকে জিজ্ঞাসা করি না যে বোন রে তুমি কিসে বিশ্বাস করো, রাইট? বাংলাদেশটাকে বাঁচতে হবে, বাংলাদেশের মা বোনকে এগিয়ে যেতে হবে, সেই জায়গায় আমাদের এগিয়ে যাওয়ার বাহন। 1 কোটি টাকা দিয়ে লেক্সাস বা হ্যারিয়ার বা প্রাডো তো সবাই কিনতে পারবে না, বা 3-4 কোটি টাকা দিয়ে রেঞ্জ রোভার বা ল্যান্ড রোভার তো সবাই কিনতে পারবে না, কিন্তু এই ধরনের বাহন তো সম্ভব। আমাদের একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, প্রতিবেশ তৈরি করতে হবে, যেখানে আমাদের জনসংখ্যার অর্ধেকটা নিশ্চিন্তে নির্ভয়ে তাদের কর্মস্থল অথবা আনন্দের জায়গায় যেতে পারবেন, এটা আমার বিশ্বাস জায়গা। এবং আমার আজকে মনে হলো যে তোমার কথাগুলো শুনে আই ওয়াজ ভেরি টাচড, হ্যাঁ। এবং আই এম সরি, আমি অনেক সময় নিয়ে নিলাম। ইটস ওকে স্যার। আমি চাই, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, তুমি কি তোমার কোনো স্বপ্নের কথা বলতে পারো আমাদেরকে? তোমার স্বপ্ন শেয়ার করতে পারো একটু আমাদের সাথে? আমি আমি চাই যে আসলে মানে অনুরোধ করব, এইটাই বলবো যে আমরা আসলে ভালো কিছু করতে আসছি, ভালো কিছু করতে চাই। আমাদের দ্বারায় আপনাদের কোনো ক্ষতি হবে না ভাই। আপনারা দয়া করে অ্যাটলিস্ট মানে এই যে বাইকার হওয়া বা একটা মেয়ে বাইক চালাচ্ছে, এটা অন্তত একটু পজিটিভ ওয়েতে আপনারা নিন। আর এটাতে আসলে আমার অনেকগুলো প্ল্যানিং আছে। আমি আসলে জনস্বার্থে মানুষের জন্য কিছু করতে চাই, ভেরি গুড। এটা আমার ফার্স্ট টার্গেট। কারণ আমি আজকে বেঁচে আছি, আমি কালকে নাও থাকতে পারি। সো আশামণি, জি স্যার। মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি বলো আগামী 30 জুন বাংলাদেশের নারীদের জন্যে মোটরসাইকেল এবং স্কুটিতে ট্যাক্স কমিয়ে দেওয়া উচিত কি উচিত না, বলো। অবশ্যই আমি অবশ্যই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আমাদের বাইক অথবা স্কুটিতে যে মানে ট্যাক্স কমিয়ে দেওয়ার যে বিষয়টা। কাদের জন্যে? জি, এটা আমাদের জন্য, আমাদের মানে? মানে সবার জন্য। না, সবার ভিতরে আমি পড়ি মানে যারা আর কি বাইক চালায়, যারা স্কুটি চালায়, না, বাইক তো নারী পুরুষ সবাই চালায়, কাদের জন্য? এটা তো সবার জন্যই হবে। No, আমরা পুরুষের জন্য কম করলাম, আমাদের দেশে নারীরা পিছিয়ে আছে। মানে শুধু নারীদের জন্য বললে স্যার এটা তো অনেক হ্যাঁ হয়ে যাবে না। হ্যাঁ, নিজেরটা চাও, চাইতে হবে তো, শিখতে হবে। এটা হলে তো অবশ্যই বলবো এটা আমাদের জন্য অবশ্যই যেন প্রধানমন্ত্রী এটা তা আমি করে। বেশি নারীবাদী আশামণির থেকে। বলো না, প্রধানমন্ত্রীকে কি চাও বলো তুমি। হ্যাঁ, তো আমি অবশ্যই চাই, কারণ হচ্ছে আমি অবশ্যই মানে প্রাউড ফিল করি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী। তো সেখানে আমরা আসলে গর্বিত যে একজন নারী প্রধানমন্ত্রী হয়ে যদি দেশ পরিচালনা করতে পারে, তো তাকে দেখেই কিন্তু আমরা ইন্সপায়ার হচ্ছি। ওকে, তো কি চাও? তার কাছে অবশ্যই চাই যে আমাদের এই যে বাইক স্কুটির যে ট্যাক্সের যে ইয়েটা, তো কাদের জন্য? মানে আমাদের নারীদের জন্য আর কি। তো এটা যেন উনি অবশ্যই এটা কমিয়ে দিন। তাই? জি। আর অর্থমন্ত্রীর কাছে? নাথিং টু সে। না, আমি আসলে অনেক বেশি নার্ভাস, কেন নার্ভাস হচ্ছে তুমি? কারণ আমার মাননীয় প্রধানমন্ত্রী, তোমার আমাদের সকলের মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি বীরগঞ্জ, জি তুমি রংপুরের মেয়ে, হ্যাঁ। right?
আর আমাদের অর্থমন্ত্রী বাড়ি কোথায়? রংপুরে, দিনাজপুরে। দিনাজপুর। ইয়েস। সরি, সরি, সরি। সো দুজন উত্তরবঙ্গের। তো তুমি একজন নারী হয়ে তো বলতে পারো, তুমি তো আপনার কাছে। হ্যাঁ, আমরা এখন একটা হোয়াটসঅ্যাপের কল নিব। জি। লেটস টক। তো এত তুমি নার্ভাস কেন, আমি তো বুঝলাম না। কারণ স্যার আমি তো ফার্স্ট টাইম আসলে আমি অনেক বেশি একটু থাকবে তো, নার্ভাস। ফার্স্ট টাইম থাকবে তো, কি অসুবিধা? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনার নামটা বলুন, পরিচয় দিন। ভাই, আমার নাম শেখ রফিকুল নবী, আমি ঢাকা থেকে বলছি। রাশেক ভাই, আপনার এই ব্যতিক্রম ধরনের পডকাস্টটার জন্য এই যে আয়োজন করেছেন সেজন্য ধন্যবাদ। আমি এর আগের 2টা পর্ব দেখেছি, আর আজকের যে পর্বটা বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সোসাইটিতে একটা ট্যাবু আছে যে মেয়েরা অনেক কিছুই করতে পারবে না, বাট যেটা হয়তো খুব নেসেসারি তার জন্য। তো আমি আশা করি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে শুধু ঢাকায় না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এই ট্যাবুটা ভাঙবে, এই ইনশাআল্লাহ, আশাবাদ ইনশাআল্লাহ। করছি। বাট আপনার কি আজকে, আপনাকে অনেক ধন্যবাদ কলের জন্য। আপনি কি আজকে আমাদের যে গেস্ট আছে আশামণি, ফিমেল বাইকার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার, তার জন্য কোনো প্রশ্ন বা কিছু বলার কোনো ব্যাপার কি আছে? আশামণির কাছে আমি বলবো যে বাংলাদেশের যেই ঢাকা শহরের বাইরে যেই নারীরা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং সাহস দেওয়ার জন্য, তার কি কি বাধা অতিক্রম করে আজকে সে বাইকার হতে পেরেছে, বা এই যে বাইক চালানো যে সে শিখেছে, এই বাইক চালানোতে সে কিভাবে নিজেকে হেল্প করতে পারছে, এই কথাগুলো যদি আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তাহলে আমার মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি আমি আসলে যারা বাইক চালানোর আগ্রহ প্রকাশ করেন বা যে আপুরা আপনারা শিখতে চান, অবশ্যই ওয়েলকাম। আপনাদের নিয়ার বাই যারা ট্রেনার থাকবে বা আমার ফেসবুক পেজ হচ্ছে আশামণি, তো আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো আমি চাই যে প্রত্যেকটা নারী আসলে এগিয়ে যাক, ভালো কিছু করুক, পিছিয়ে যেন না থাকে। তো এতে করে আমাদের অর্থনীতিতেও আসলে অনেক বেশি হেল্প হবে। সো আপুরা আপনারা, আমি চাই প্রত্যেকটা মেয়েই আসলে নিজের পায়ে দাঁড়াক, নিজে কিছু করুক। এটা আসলে আমার তরফ থেকে তাদের কাছে আর কি বাচ্চা থাকবে। থ্যাংক ইউ। আমি কিন্তু আজকের অনুষ্ঠান নিয়ে খুব খুশি। আমি বলবো তোমাকে কেন। কেন? মানে বাংলাদেশে কিছু মিথ্যা বাস্তবতা নিয়ে আমরা কাজ করি, 17 কোটি মানুষ। আমি তোমার কথা শুনে খুব খুশি এই কারণে যে তুমি খুবই সাবলীলভাবে তোমার মতো করে কথা বলছো। কখনো করেছি আছে, কখনো করছি আছে, কখনো খেয়েছি আছে, কখনো খাইছি আছে। সো হোয়াট? Fact of the matter remains that you're a human being. And fact of the remains is that you're a Bangali of Bangladesh. আমরা অনেক সময় ভুল করি, আমরা বাংলাদেশের বাঙালিটা বলতে চাই না। আমরা যখন দেশের বাইরে যাই আমাদেরকে ছোটো ছোটো কার্ড দেওয়া হয়, এম্বার্কেশন কার্ড, হ্যাঁ, ইমিগ্রেশন কার্ড। বলা হয় ন্যাশনালিটি কী, আমরা লিখি বাংলাদেশি বাধ্য হয়ে। আর আমি মনে মনে বসে বসে চিন্তা করি, আমি কি বাংলাদেশি? আই এম বাঙালি, বাংলাদেশের বাঙালি। সো কেউ কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার নাগরিকত্ব কোথায়, উত্তরটা হবে বাংলাদেশ। তোমার জাতীয়তা কি, এটার উত্তর কি হবে? বাঙালি, বাঙালি। বাংলাদেশের বাঙালি। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি, তুমি আজকে এত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করছো, খুবই শ্রাব্য, খুব সুন্দর। কিন্তু একেবারেই আমার চলিত ভাষা, সাধু ভাষা তা তো নয়। এটা আমাদের ভাষা, আমাদের মতো করে। এবং আমরা বাইকার হব, আমরা চলবো ফিরবো, ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি বাকরি করব, সব কিছুই আমরা আমাদের মতো করব। আমার বাড়ি রংপুরের মিঠাপুর। আমি কি নিখুঁত না? আমি 100% নিখুঁত। মিঠাপুরের মানুষ হবে নিখুঁত। তুমি রংপুর পীরগঞ্জের, জি, তুমি নিখুঁত, রাইট? জি। আমাদের বাইক, আমাদের স্কুটি, সব কিছুই নিখুঁত।
সিগন্যাল ডানে দিলে ডানে যাব, কেউ 35 ডিগ্রি হেলবে, কেউ 45 ডিগ্রি হেলবে, এই তো। কিন্তু যাবো তো ডানেই। জি যখন বামে দেওয়ার তখন বামে যাব। কি দরকার আমাদের? শান্তিময় একটা পরিবেশ, যেখানে কেউ আমাদের বাধার সৃষ্টি করবে না। তো আমি মনে করি আজকের এই অনুষ্ঠানটা, আই এম ট্রুলি গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ যে উনি আমাকে এটা আয়োজন করতে দিলেন, এবং তুমি এসেছো, সকলে আমাকে সহযোগিতা করেছে। আমার দেশের পার্টিজানের বাংলাটা হবে দলীয় রাজনৈতিক যেই বার্তা, তার পাশাপাশি একটা সামগ্রিক জাতীয় বার্তা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌকা মার্কায় 1970 সালে নির্বাচন করেছিলেন, জিতেছেন। আওয়ামী লীগ তার দল ছিল, কিন্তু তিনি দেশকে নিয়ে ভাবতেন। তার মানে রাজনৈতিক একটা বার্তার মধ্যেও একটা জাতীয় প্রেক্ষাপট এবং বার্তার জায়গা ছিল। আজকের অনুষ্ঠানটা সত্যিকার অর্থে আশামণি, আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এর ভিতরে একটা জাতীয় বার্তা আছে, এবং তুমি আজকে কমিট করেছো যে যারা সাইকেল শিখতে চায়, চালনা শিখতে চায়, যারা স্কুটি চালাতে চায়, যারা বাইক চালাতে চায়, তারা মানসিক বা শারীরিক যে কোনো রকম সমর্থন যদি চায়, তুমি তাদের সহযোগিতা করবে। জি এবং আজকে কল রাশেক এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার দর্শক শ্রোতা দেশের প্রতি কমিটমেন্ট করতে চাই, তুমি যদি তারা সহযোগিতা করতে চাও, তোমার যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা ইনশাল্লাহ আমরা তোমাকে দেব। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো উই মাইট সেট আপ এ স্কুল, আমরা একটা বিদ্যালয় তৈরি করতে পারি, জি যেখানে আমার দেশের মা বোন অথবা কন্যা সন্তান সমেত যারা, তারা তাদের আত্মবিশ্বাসকে পুঁজি করে বাংলাদেশের উৎপাদনশীল যে ক্ষেত্র, সেখানে তাদের নিজেদেরকে কিভাবে নিয়ে যাবে, পরিবহন করবে, এই জায়গাটা নিরূপণ করার ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা থাকবে। তার সামনে থাকবে তুমি। জি স্যার, What do you ইনশাল্লাহ। say? তোমার কি অভিমত বলো? ইনশাল্লাহ স্যার, আমি একমত। একমত? জি ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। আমরা আরেকটা হোয়াটসঅ্যাপ কল নিয়ে আমাদের প্রোগ্রাম আজকে ইটস এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম। আমি লাইভে দেখলাম শত মানুষ অনলাইনে যুক্ত হয়ে আছে। এটা করে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব, ঠিক আছে? জি স্যার। তো নাবিল, আমাদের নেক্সট হোয়াটসঅ্যাপ কল আমরা কানেক্ট করি, আমরা আশামণির কথা শুনি, এবং তারপরে আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এগিয়ে যাব। জি ও তুমি নাবিল এই লুপটা চালিয়ে রেখেছো, রাইট? যেখানে আমরা ইহুদিদের দালাল। হ্যাঁ, ব্যাপারটা এরকমই আসলে, খুব দুঃখজনক। আমার আসাদুজ্জামান নূর সাহেব বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী ছিলেন, বুঝছো? জি তিনি তার একটা বক্তৃতায় বলছিলেন যে এত আপনার প্রেম, এত আপনার মহব্বত, আপনি এখানে কেন বোমা ফোটাচ্ছেন? বাংলাদেশের মাঠে, প্রাঙ্গণে, বিদ্যালয়ে, ধর্ম উপাসনালয়ে আপনি কেন বোমা ফোটাবেন? আপনি যদি এতই মানে ঘৃণা থাকে আপনি বোমা ইয়েতে ফুটান, মিডল স্টিকে ফুটান। তো ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি, জি যে আমরা এখানে কথা বলছি বাংলাদেশের নর এবং নারীর উৎপাদনশীলতা নিয়ে, ক্ষমতায়ন নিয়ে, তাদের লিবার্টি, তাদের ফ্রিডম নিয়ে। সেখানে আমরা কি নিয়ে আসলাম? এনিওয়েজ, আমাদের আজকে পরিচালক আছে, ওকে। দেখুন। হ্যালো, হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি সালাম রাশিদ ভাই, থ্যাংক ইউ। শুনছিলাম পডকাস্টটা, ভালো লাগছে, অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস ফর ব্রিঙ্গিং দিস ট্রান্সপোর্টের যে লেডি বাইকারকে, মানে একটা ভালো লাগলো আর কি এই ইনিশিয়েটিভটা দেখে। থ্যাংক ইউ Thank you. সো ইন্সপায়ার্ড মাচ। ফিল করতেছি, বিকজ ট্রান্সপোর্টেশন তো একটা অনেক বড় একটা বাধা। সো মানে ইট মেক্স দ্য লাইফ ইজিয়ার, অ্যান্ড এখনো এটা ট্যাবু, ইটস ট্রু। মানে আমরা মনে করি যে বাইক চালালে কি মনে করবে, এমনি একটু বাইকারদেরকে একটা অন্যরকম একটা ইয়ে আছে,
তো সে জায়গায় মেয়ে বাইকার এটা আর একটু বোধহয় ট্যাবুর জায়গা। তো আপু আপনার নামটা একটু বলবেন প্লিজ। কোর্সেস ফর women মানে বা গার্লস নট অনলি ইন ঢাকা বাট আউটসাইড অফ ঢাকা as well. ওকে, এখানে like you can offer courses with road safety and everything. That will be a good way because আমি চাইলেও তো আমি জানি না কোথায় গিয়ে শিখবো। রাইট। না আমরা যেটা কমিট করছি যে আজকের অনুষ্ঠানের পরে উই ফিল যে দের ইজ এ গ্রেট নেসেসিটি অ্যান্ড ডিমান্ড, আমরা জায়গাটা তৈরি করব। বাট আপু আপনার নামটা একটু যদি বলেন, কিছু মনে না করলে, লাইনটা খারাপ ছিল বুঝতে পারিনি। আমি মেহজাবি। মেজাবি, তো ঠিক আছে। তো আশামণি, আপনি কোথা থেকে কল করছেন আপা? ঢাকা থেকে। ঢাকা। মেজাবিন আপু উনি ফোন করেছেন ঢাকা থেকে। ওনার প্রশ্ন আপনি শুনেছেন জি, যে থ্যাংক আমরা ইউ কিভাবে সো সাপোর্ট মাচ দিতে আপু। পারি। হ্যাঁ, আপনি বলেন। জি, থ্যাংক ইউ সো মাচ। তো যদি আপনার বা মানে যে কোনো আর কি আপুদের উদ্দেশ্যে বলতেছি, যে কারো শেখার যদি কোনো ইচ্ছা থাকে বা আপনারা যদি আগ্রহ থাকেন, তাহলে অবশ্যই আপনাদের নিয়ার বাই যদি কোনো লেডি বাইকার থাকে বা কোনো ট্রেনার থাকে, তাহলে সেটা অবশ্যই। আর যদি আমার কাছ থেকে যদি শেখার জন্য মানে আপনারা যদি শিখতে চান, তাহলে অবশ্যই আমার আশামণি পেজে নক দিলেই হবে আপু। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, I really loved the way মানে আমি যে ছবিগুলো দেখলাম বা জি, আমি জি। আপনার দেখলাম যে so confident, ভালো লাগছে আর কি এটা। জি আপু, থ্যাংক ইউ সো Thank মাচ। you, doing a good job. জি আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Okay, thank you. জি আপু। থ্যাংক ইউ সো মাচ মেজাবন আপু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার কলের জন্যে। এবং আপনি অকপট সত্যগুলো বলেছেন, অকপট সত্যগুলো বলেছেন যে এটা ট্যাবু। এটা কীভাবে হতে পারে? এই দেশের স্বাধীনতা যুদ্ধে পুরুষ গুলি করেছে, গ্রেনেড ফাটিয়েছে, নারী করে নাই। নারী গুলি মেরেছে, গ্রেনেড ফাটিয়েছে। শুধু তাই না, নারী তো নার্স হয়ে, চিকিৎসক হয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল। এটা তো বাস্তবতা। মা হয়ে অনাহারে ক্লিষ্ট মুক্তিযোদ্ধাদের খাইয়েছে যাতে এই দেশ স্বাধীন হয়। এবং আই থ্যাংক ইউ সো মাচ দ্যাট ইউ মেড এ ফোন কল। আমাদের দেশে এটাই তো সমস্যা, ট্যাবু নিয়ে খুব বেশি কেউ কিছু বলতে চায় না। এবং প্রত্যেকটা ইস্যুকে আমরা দলীয়করণ করে ফেলি, প্রত্যেকটা ইস্যুকে একটা জায়গায় আমরা নিয়ে যাই, কিন্তু দেশকে তো ভালোবাসতে হবে। কিন্তু স্যার, এখানে একটা কথা হচ্ছে যে আমরা ডিজিটাল বাংলাদেশ আশা করি, কিন্তু আমাদের মেন্টালিটি আমরা চেঞ্জ করতে পারি না। এটা সবার ক্ষেত্রে না, এটা অনেকের ক্ষেত্রেই। ওনারা মানে এখনও ভাবে যে আসলে একটা নারী মানে কেন বাইক রাইড করতেছে বা কেন রাস্তায় এভাবে জীবিকা নির্বাহ করতেছে এটার মাধ্যমে। অনেক Right. নারী আছে যে আপনার না না, উবার পাঠাও দিয়ে তো হ্যাঁ, লক্ষ নারী জীবিকা নির্বাহ করতেছে। হ্যাঁ, করতে পারে, exactly, আরো পারে, হ্যাঁ, আরো হ্যাঁ, পারে। হ্যাঁ। রাইট? হ্যাঁ। কেন সে কারোর উপর নির্ভর করবে? তার Exactly. বাবা মা ভাই বোনের টেক কেয়ার করবে। এবং আমার বোধহয় একটা কল আছে হোয়াটসঅ্যাপে, রাইট? তো কানেক্ট করে দাও। সরি, আমি ওটা একটু শুনে আসছি। যত হাজার হাজার মানুষ ফোন করতে, আমি নিতে পারতেছি না। আই এম সরি। ওকে, ওকে। এখন হাজার মানুষ উবার পাঠাও ইউজ করে নারীদের ভিতরে, বাট লক্ষ নারী উবার অ্যাপ ইউজ করার সুযোগ আছে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন? হ্যালো। জি, কে জি, বলছেন? আমি মাহবুব বলছিলাম। জি, মাহবুব সাহেব, কোথা থেকে বলছেন? যে কিছু মনে না করেন। আমি ঢাকা থেকে বলছি স্যার। ঢাকা থেকে। জি, প্লিজ আপনি বলুন। হ্যাঁ। জি, আমি প্রথমত আশামণিকে কংগ্রাচুলেট করতে চাই যে উনি যে ইনিশিয়েটিভটা নিছে বা উনি নিজেকে স্বাবলম্বী করার জন্য যে এই পদক্ষেপটা নিছে, নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সেই জন্য ওনাকে অনেক সাধুবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। আর আমি চাই উনি আরো সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করুক। আমি ওনার কন্টেন্ট রেগুলার দেখি। Very জি, good. জি, জি, আমি দোয়া ওনার করবেন। অনেক বড় একটা ফ্যান। আচ্ছা, আমি উত্তরবঙ্গ থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট আছে উত্তরবঙ্গ। কোথায় দিনাজপুর কোথায় জেলায়। উত্তরে কোথায়? দিনাজপুর, বিরামপুর। ও, ভেরি গুড, বিরামপুর। ওকে, জি ভাইয়া, আসলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ওয়ান্ডারফুল। আপনার কোনো প্রশ্ন, কোনো আকাঙ্ক্ষা? না, কোনো প্রশ্ন নাই, আকাঙ্ক্ষা শুধুমাত্র আমি চাই যে ও নিজের পায়ে দাঁড়াক আর নিজে যেটা ড্রিম দেখে সেটা ফিল আপ হোক আর কি, সেটা পূরণ করুক আর কি। ভেরি গুড, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো আর মাচ। কন্টেন্ট গুলো আরো সুন্দর করুক, সুন্দর হয় আরো সুন্দর করুক, আর উন্নতি হোক আর কি। আপনি কি নিজে বাইক চালান? জি, আমি নিজে বাইক চালাই। ভেরি গুড, সুপার। সো
আমি তো আজকের অনুষ্ঠানে যা বুঝলাম যে আশামণি প্রস্তুত, দিনাজপুর হোক, রংপুর হোক, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা বাইক চালাতে চায়, স্পেশালি আমাদের মা বোন, তাদেরকে সাপোর্ট করতে চায়। তো যেহেতু আপনার শুভকামনা তার সাথে মানে সংগতিপূর্ণ, তো ওয়ান্ডারফুল, ওনাদেরকেও আপনার বিরামপুর থেকে তো তার কাছে পাঠাতে পারেন। জি, থ্যাংক ইউ সো মাচ মোম। আর কোনো কল আছে কি আমাদের? 1 ঘন্টার পর প্রোগ্রাম, আরে কি বলে, এটা তো ভাইব্রেন্ট প্রোগ্রাম হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে? আরে হ্যাঁ, সুপার হিট, এটা তো খুব ভালো প্রোগ্রাম হচ্ছে তো। ওয়ান্ডারফুল, আমি তো খুব ইমপ্রেসড টুডে। আমি খুব খুশি বিকজ মানে জীবনে আমরা কি আর করতে পারতেছি, মানুষকে অনুপ্রাণিত করা, এটাই তো ব্যাপার। আজকের প্রোগ্রামে কন্টিনিউয়াসলি 1000-1200 করে লোক লাইভে, এটা কি সোজা কথা নাকি? এগুলো তো প্রতিষ্ঠিত চ্যানেল হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, কে বলছিলেন? ঢাকা থেকে রাকিব বলছিলাম। রাকিব সাহেব, ঢাকা থেকে। জি বলুন। জি, আপু তো অনেক সুন্দরী, আপুর কাছ থেকে আমরা কিভাবে শিখবো আপনি বাইক শিখতে চান? চালানো? থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার তো শিখতে, আচ্ছা আপুই বলুক। আচ্ছা আপনি বলেন। আমি শুধু এখানে অনলি লেডিদেরকে শেখাই, এখানে কোনো মানে বয় অ্যালাউ না, মানে আপনাকে দেখতে হবে আর কি। অনলি ফর গার্লস। আপনাকে ফেসবুকে দেখতে হবে রাকিব। হ্যালো, লাইন কি কেটে গেল? রিং বাজতেছে এখানে, ধরো অসুবিধা কি, লাস্ট এসে। হ্যালো, আসসালামু আলাইকুম রাশিদ স্যার। জি আসসালামু আলাইকুম ভাই, জি বলেন। প্রথম জন্য আশা আপুর কাছে একটা প্রশ্ন আছে। জি বলেন। যারা বর্তমানে বাইকার অথবা নতুন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছে, এদের ভিতর থেকে অনেক সময় অনেকের আর কি পেজে অনেক রকম প্রবলেম হয়, এইগুলাকে আপু কখনো ফেস করছে? আর যদি এগুলা ফেস করে থাকে তাহলে এগুলা কেমনে তিনি সমাধান করে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটা আসলে অনেক কমন, এটা একদম কমন একটা ব্যাপার। আপনি যখন আপনি আগাইতে থাকবেন, আপনি কিছু করতেছেন, সেই মুহূর্তে আপনার অনেক বাধা হবে, আপনার পেজে অনেকেই রিপোর্ট করবে, কপিরাইট মারবে, স্ট্রাইক দিবে, তো সেটাকে আসলে ফাইট করতে হবে না, সেটার কিন্তু সাথে। উনি বোধহয় উল্টাপাল্টা কমেন্টের কথা বলতেছে বোধহয়, মোস্ট লাইকলি। কমেন্টের কথা বলতেছে নাকি? এটা তো হয়, এটা তো বাস্তবতা। আমি বলতে চাচ্ছি যে পেজের- কমেন্ট, আমি বলতেছি পেজে অথবা ইউটিউব চ্যানেলে আমরা যেরকম প্রবলেম ফেস করি, কপিরাইট স্ট্রাইক অথবা কেউ রিপোর্ট করে আমাদের পেজটা নষ্ট করে দিতেছে, এই ক্ষেত্রে আসলে আমাদের পদক্ষেপ কি এবং আমরা যারা নতুন ক্রিয়েটর আছে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে ভাইয়া আসলে এটা মানে এগুলো সলভ করার জন্য আপনি আপনার আশেপাশে কোনো ফ্রেন্ড পাবেন, বা এগুলো সলভ করার জন্য অপশন থাকে, তো আপনি সেটা অবশ্যই দেখবেন। আর যদি না পারেন তাহলে সেটা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দিব। হেই, আমার আপনার একটা life। প্রশ্ন আছে। বা আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি আসলে কার থেকে করেন এইগুলা সলভ করে নেন, এমন কেউ কি আছে পরিচালনা মানে পরিচিত? না, আমি এখনো আমরাও খাইনি, আমি আপনার এখনো থেকে আসলে help স্ট্রাইক করতে খাইনি, পারি। কপিরাইট খাইনি, সো আমি জানি না। না, বাট আমার একটা প্রশ্ন আছে, তুমি যেটা দর্শকের জানা উচিত। জি স্যার। কেউ যদি অশ্রাব্য ভাষায় তোমার কমেন্ট দেয়, তোমার অবস্থানটা কি? আমার প্রথম অনেক খারাপ লাগতো, এখন আমি আমি দেখি না, Good. আমি দেখি না, এটা আমি শুনতে যাচ্ছি। ইগনোর করি। Good. তুমি ইগনোর করবা, দেখবা না, এটা আমি শুনতে যাচ্ছি। কারণ আমি আমি 100 জনের কাছ থেকে কিন্তু ভালো হব না। আমি সবার প্রশ্নে কাছে, আসে না। হ্যাঁ, সবাই আমাকে লাইক করবে তাও না। Correct. হ্যাঁ, তো এটা আসলে নর্মাল, ইটস নর্মাল, আমি ইউজ টু হয়ে গেছে। প্রথম অনেক বেশি খারাপ লাগতো, এখন আসলে আমার ফ্রেন্ডস, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বাইকারের হওয়ার পিছনের আমার মার সব থেকে বড় অবদান। তো আমার মা আসলে না থাকলে আমি আজকে বাইকার হইতে পারতাম না, বা আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। সো আমার আম্মু ছাড়া আমি নাথিং।
তো আম্মুই আমাকে বলে যে কে কী বলে বলুক, এটা তোমার দেখার বিষয় না। আমিও চিন্তা করি যে আসলে কে কী বললো এটা তো আমার দেখার বিষয় না, কারণ যেখানে আমার জন্মদাতা যে আমাকে এই পৃথিবীতে আনছে সে আমাকে সাপোর্ট করে, তো সেখানে কে কী বললো সেটা ভেবে ঘরে বসে কান্না করলে তো আমার হবে না। তোমার আব্বু? আমার আব্বু অফকোর্স, আমার আব্বু সাপোর্ট করে, দেখে যে মেয়ে ভালো কিছু করতেছে। তোমার মামা? হ্যাঁ সবাই, মামি? সবাই সবাই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ, ভালো লাগে। এটা তো এটা তো এই জন্য আমি কিছু করতে চাই, ওরাও কনফিডেন্স আমার উপরে যে না আসলে মেয়ে আমাদের কিছু আমাদের করতে পারবে। আরেকটা হোয়াটসঅ্যাপ কল আছে, ওটা Sure. নেওয়ার আগে আমি চাই তুমি তোমার বাবা মা মামা মামি আমাদের চারজনকে উদ্দেশ্য করে কিছু বলো। এক এক করে বলবো নাকি একেবারে সবার উদ্দেশ্যে তোমার বলবো? ইচ্ছা, এটা তোমার শো। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলি, বাট আগে বিশেষ করে আমার মার উদ্দেশ্যে বলি। আমি আম্মু, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ছাড়া আসলে আমি একদম নাথিং, কিছুই না, আমার কোনো অস্তিত্বই থাকতো না। আর তুমি থাকলে আমার আসলে পৃথিবীতে আমার কারো কোনো হেল্প আমার প্রয়োজন নাই, তুমি আমার পাশে থাকলে। কারণ আমি যত দোষ করি, যত ভুল করি, তুমি আমাকে যেভাবে ক্ষমা করে যেভাবে বুকে নাও, এটা আসলে কেউ কখনোই নেবে না। সো তুমি থাকলেই যথেষ্ট, আমার আর কিছুই লাগবে না। যার মা আছে, যার ফ্যামিলি আছে, তার আর মনে হয় না যে কোনো কিছু প্রয়োজন আছে। তো সবাইকে অনেক 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 বেশি ভালোবাসি, এটাই বলবো যে আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, তোমরাও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু মাঝে মধ্যে আমাকে হয়তো বা অনেক কিছু বোঝাও, হয়তো আমি অনেক ভুল ত্রুটি করছি, এই জন্য আমি তোমাদের কাছে সরি বলতেছি। বাট হ্যাঁ, আমি তোমাদের অনেক অনেক বেশি ভালোবাসি। থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল। আমাদের আরেকটা কল আছে হোয়াটসঅ্যাপে। জি, নাহিদ? হ্যালো সাগর, ওয়াসাম। ভাই আমার নাম পলাশ নূর, আমি আপনার ছোট ভাই। এই পলাশ, হাউ আর ইউ? I'm fine. আপনি কেমন আছেন? আছি আছি ভালো। পলাশ হচ্ছে ওয়ারফেজের লিড ভোকালিস্ট। ওকে। হ্যাঁ পলাশ, বলো ভাইয়া বলো। না, প্রথমত হচ্ছে যে অনেক অনেক অভিনন্দন আমার দিক থেকে আসলে, কারণ এই সময় আসলে খুব সময় উপযোগী একটা পডকাস্ট হচ্ছে, এবং এর জন্য আপনাকে অনেক অনেক হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। কারণ বেশিরভাগ পডকাস্ট গুলো না আসলে একটু অন্যরকম হয়, বাট আপনার যেই একটা যে ইউথদেরকে কানেক্ট করার মধ্যে যে একটা ব্রত বা একটা একটা একটা- একটা প্রতিজ্ঞাবদ্ধ আপনি হয়েছেন, এবং আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করছেন আমরা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করছি, এই জন্য আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই ভাইয়া, থ্যাংক ইউ। এবং আমি সবসময় আপনার সাথে আছি। থ্যাংক ইউ। আর আজকে যে গেস্ট আশামণি, আমি ওনার ব্যাপারে আগে থেকেই জানতাম, এবং আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এইভাবে রিলেন্টলেসলি এবং অকুতোভয় হয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। আমি নিজেও একজন সন্তানের বাবা, আমার একটা মেয়ে আছে 8 বছর, এবং আমি অনেক বেশি ইন্সপায়ার হই যে মেয়েদের জন্য একটা সুন্দর পৃথিবী হয়তো বা একটা নির্ভীক চিত্তে ওরা এগিয়ে যেতে পারবে এইটার জন্য। থ্যাংক ইউ সো আমার মাচ একটা ভাইয়া। প্রশ্ন আছে ভাই, খুব বেশি সময় নেবো না, সেটা হচ্ছে যে নো নো। আজকে রোড সেফটি নিয়ে একটু কথা বলতে চাই, বিকজ আজকে আমার খুব আদর একটা ছোট ভাই ইন্তেকাল করেছে ভোরবেলায়, ও একটা ব্যান্ডের ভোকালিস্ট ছিল আউট সিগনেচারে। আমি 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 জানি, আমি মেসেজ দিয়েছি, তুমি পেয়েছো হয়তো, কমেন্ট দিয়েছিলাম। জি ভাই, জি পেয়েছি। এবং আজকে আবার আমি যখন কাজে একটু গিয়েছিলাম একটা জায়গায়, সেখান থেকে ফেরার সময় ঠিক আমার গাড়ির সামনে আরেকটা গাড়ি একটা বাইককে মেরে দিয়ে চলে গেল। তো এই যে রোড সেফটি নিয়ে কিছু একটু আমি একটু জানতে চাই, বা আপনার কাছ থেকে আপনার উপদেশ জানতে চাই, বা আশামণি এখানে আছেন, উনি আমার নিজেও- কথা, যে আমরা সবাই মিলেই বলবো আর কি। আমার জায়গাটা খুব সহজ। তারপর আমি রোড সেফটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই এবং জানাতে চাই আপনার মাধ্যমে কোনো মেসেজ অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। আমি ছোট্ট একটা জিনিস বলতে চাই। 1996 সালে আমি বিআরটিতে গিয়ে যখন পরীক্ষা দিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স নিলাম, সেই ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে বই আমি পড়েছি, যদি সত্যিকার অর্থে বাংলাদেশের হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সেই বইয়ের প্রয়োগ ঘটায়, এই ধরনের অকাল মৃত্যু হতে পারে না। দুর্ঘটনার সাথে সড়কের প্রস্থ, সড়কের দৈর্ঘ্য, সড়কের প্রকার প্রকৃতির সম্পর্ক আছে, কিন্তু সেটা সত্যিকার অর্থে অতটা নয় যার সাথে সম্পর্ক আছে আইন মানার। সুতরাং যখন কোনো ব্যক্তি আইন মেনে গাড়ি চালাবেন, সেখানে সড়ক সরু না প্রশস্ত কিচ্ছু যাবে আসবে না। কারণ ইংরেজিতে একটা কথা, রাইট অফ দ্য ওয়ে, রাইট অফ দ্য পাসার বাই
সব কিছু মিলিয়ে যখন একজন ভালো চালক তৈরি হবে যে আইন মানতে চায়, প্রথম কথা আইন মানতে চায়, মানুষকে সম্মান, আইন মানতে চাও না মানুষকে সম্মান করা, এসব গাড়ি চালানোর বিষয় না। আইন মানতে চাওয়া মানে আমি একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করি, কদর করি। ওই জায়গাটা যখন একটা সমাজে তৈরি হবে তখন ওই সমাজে এইভাবে মানুষ মৃত্যুবরণ করবেন না। দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল বা অনলাইন, সকলে রাস্তা ঠিকমতো তৈরি হয় নাই, ট্রাফিক সিগন্যাল লাইট নাই, বাট কেউ ওই ছোট্ট একটা বই, চিকন বই 50 পৃষ্ঠারও নিচে, ট্রাফিক আইন মেনে চলুন, ওই বইয়ের কথা কেউ বলে না। যদি ওই জায়গাটা তৈরি হতে পারে যেখানে একজন চালক বুঝবে যে একজন মানুষের মূল্য ভাষায় লেখার না, অনুভব করার, যখন একজন পথচারী বুঝবে যে তার জীবনটাও, গাড়ির কথা বলতে, তার জীবনটাও কথায় লেখার না, অনুভব করার, কারণ তার সন্তান, তার স্ত্রী, তার ভাই, তার বোন, তার বাবা মা ঘরে অপেক্ষা করছে, আমরা কোনোদিন আর কোনো প্রাণ হারাবো না। এবং পলাশনুর, তোমারে আমি সেদিন বলেছিলাম, তুমি বললাম যে গান লেখা হবে, গান গাওয়া হবে, যাই কিছু আমরা করব, জীবনের মূল্যরে যতক্ষণ না আমরা উদযাপন না করব ততক্ষণ পর্যন্ত আইন যা কিছু তৈরি হোক আমরা কোনোদিন কাউকে রক্ষা করতে পারবো না। এটাই বাস্তবতা, এটা আমার জায়গা। আর আমাদের মাননীয় সড়ক মন্ত্রী মহোদয় আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খুব জ্ঞানী মানুষ, খুবই সুন্দর কথা বলেন, একেবারে শৈশবকাল থেকে তাকে আমি চিনি, আমি বিশ্বাস করি তিনি আমাকে স্নেহ করেন। আমি শুধু ওনার কাছে একটা কথাই বলতে পারি, আপনার ভূমিকা অনেক বড় আজকে। আপনি কালকে থেকে বলুন, ট্রাফিক আইনের বই যে মানবে না সে সড়কে চলবে না। ছড়া হয়ে গেল, ট্রাফিক আইনের বই যে মানবে না সে সড়কে চলবে না। আবাল বৃদ্ধ বনিতা, যে কোনো শ্রেণী পেশার, তাতে কিছুই যায় আসে না। ট্রাফিক আইনের বই যে মানবে না সে সড়কে চলবে না। আমরা জানি না কোথা থেকে কোথায় চলে গেলাম, আমার মাদেরকেও যে স্কুটি চালাতে হয়, মোটর বাইক চালাতে হয়, এটাই বাস্তবতা। যদি আমরা ট্রাফিক আইনের বই না মানি, আইন না মানি, তাহলে আমরা সড়কে চলি কিভাবে? আশামণি, তুমি তোমার কথা দাও। জি স্যার, ট্রাফিক আইন অবশ্যই মানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে হেলমেটটা অবশ্যই, আর যত গতি তত ক্ষতি। তো ভাই আপনারা অবশ্যই দেখেন, আপনি পারফেক্ট একজন রাইডার, কিন্তু আপনার পিছনে যে আছে, আপনার কোনো ভুল ছিল না, কিন্তু সেই মানুষটা কিন্তু ভুল করতে পারে। তো অবশ্যই ওয়্যার হেলমেট, আর গতি বেশি রাখবেন না, কারণ আপনি দেরিতে বাড়িতে ফিরুন কিন্তু সুস্থভাবে ফিরুন, এটাই বলা থাকবে, আর কিছু না। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ পলাশনুর, থ্যাংক ইউ। আমি আজকে প্রোগ্রাম অনেক লম্বা সময় ধরে খুব সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান হচ্ছে বলে বিশ্বাস করি। আমি সব শেষে, আজকের অনুষ্ঠান শেষে, স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, আপনারা জানেন যে বাংলাদেশ বিমানের একটা প্রশিক্ষণ বিমানে সে উড্ডীয়মান অবস্থায় ছিল, সেখানে যান্ত্রিক গোলযোগের পরে সে ইজেক্ট করেছিল, সে মৃত্যুবরণ করেছে। তার পিতা ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নিরুফা আক্তার খানম। তাদের দুজনের কথা আমি শুনেছি। তার বাবা বলেছেন যে আমি তো ডাক্তার, অনেক কাটাকাটি, অনেক কিছু আমি জীবনে দেখেছি, কিন্তু আমার নিজের ছেলের মৃত্যুবরণ করা, আমার নিজের চোখে দেখা, এটা আমাকে ভারাক্রান্ত করে। তার থেকে বড় কথা, জাওয়াদের দুটি সন্তান, সে একজন ভালো পিতা হিসাবে তাদেরকে যেভাবে বড় করত সেভাবে বড় করতে পারবো কিনা আমি জানি না। এবং পিতার আগে সন্তানের মৃত্যু, তাদের একমাত্র সন্তান, এই ওজন আসলে কিভাবে নিরূপণ করা যায়
এটাও দুর্ঘটনা, সড়কে হোক আসমানে হোক। সবশেষ শুধু একটা বলতে চাই, ইজেকশন ঠিক মতো হলো কিনা, অথবা এই বিমানের কি ত্রুটি ছিল। কারণ ইজেকশন যদি ঠিক মতো হয়, আমরা তো দেখেছি যে 2 জন বেরিয়ে এসেছে প্যারাশুট দিয়ে, তাই না নাবিল? তাহলে কেন প্রাণ হারাতে হলো? হোক না একটু তদন্ত, কোথা থেকে শুরু হোক। আসমান থেকে তদন্ত শুরু হয়ে আমাদের সড়ক, আমাদের ভাইয়েরা, একটু আগে পলাশনুর ফোন করলো, তার ভাই সড়ক দুর্ঘটনায়, অথবা আমার বোনেরা অনেকেই মৃত্যুবরণ করছে। একটা জায়গাতে যদি ঠিক মতো শুরু হয়, আমি মনে করি একটা সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব। আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান পরিচালনায়, আমাদের উপস্থাপনায়, আমাদের কথাবার্তা অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সব কিছুর শেষে সব কিছু ছাপিয়ে দিয়ে বলতে চাই, আমরা বাঙালি, আমরা শুধুই বাঙালি, আমরা বাংলাদেশের, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা এই জীবনটাকে ভালোবাসি। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা।